শেখ হাসিনা যখন রাজনীতিতে যোগ দেন তখন তার বয়স ছিল ৩৪ বছর। তখনই তিনি তার রাজনীতির লক্ষ্য স্থির করে ফেলেছিলেন। তিনি অনেককেই তখন তার প্রতিশোধ নেওয়ার ইচ্ছার কথাও বলেছেন। হাসিনা বলেছেন, রাজনীতিতে আসার তার প্রাথমিক প্রেরণা ছিল তার বাবার হত্যার বিচার চাওয়া এবং বিচার করা। কালের পরিক্রমায় সেই হাসিনাই হয়ে উঠেছিলেন একাধিক গণহত্যার মাস্টারমাইন্ড। তবে হাসিনা পুরো জীবন পর্যালোচনা করলে দেখা যায় এই প্রতিশোধ স্পৃহাই তাকে চালিত করেছে। শুরুতে বাবার হত্যার বিচার, আর পরে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র ক্রুদ্ধ প্রতিশোধ পরায়ণতা। 1-11 সরকারের নির্বাচনের মাধ্যমে 2009 সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা আরও বেপরোয়া, আরও আত্মবিশ্বাসী এবং কক্ষিগত ক্ষমতার ধারক হয়ে ওঠেন। এই 15 বছরের শাসনকালে বলা যায় তিনি ক্রমান্বয়ে তার বিরোধীদের নিষ্ক্রিয় করে দেওয়ার সব চেষ্টা চালিয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় চেক অনিয়মের অভিযোগে হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছিলেন। পরবর্তী সময়ে তাকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছিলেন যে বেগম জিয়া গ্রেনেড হামলায় তাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাকে দয়া দেখিয়ে জেলে রাখার বদলে গৃহবন্দী রাখার ব্যবস্থা করেছেন। হাসিনা নিজের নামের চেয়েও তার বাবার নামকে পূর্ণ প্রতিষ্ঠা করাকে অগ্রাধিকার দিতেন। হাসিনা মনে করতেন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তিনি বঙ্গবন্ধুর লিগাসি ও অর্জন দেশে সম্পূর্ণভাবে পূর্ণ প্রতিষ্ঠা করে যেতে পারবেন। তিনি দেশের প্রতিটি বড় সরকারি উদ্যোগে বঙ্গবন্ধুর নাম জুড়ে দিতেন এবং যত্রতত্র বঙ্গবন্ধুর স্ট্যাচু বসিয়ে জনগণকে তার কথা স্মরণ করিয়ে দিতে চেষ্টা করতেন। হাসিনার এই অতি চেষ্টা সফল হয়নি, বরং হিতে বিপরীত হয়েছে। এখন আমরা এই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঠিকানা মুছে ফেলার জন্য কিছু লোককে বোলডোজার নিয়ে ৩২ নম্বর রোডে ঘোরাফেরা করতে দেখছি। আর শেখ হাসিনা হয়তো ফাঁসির আদেশ মাথায় নিয়েই তাকে বাকি জীবন দেশের বাহিরে কাটিয়ে দিতে হবে। এরই মধ্যে তাকে প্রত্যর্পণের অনুরোধ করে ভারতকে নোট ভার্বাল অর্থাৎ আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে তাদের অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের 5 দিন পর ভারতকে তাদের প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়। ঢাকার পক্ষ থেকে দিল্লির কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ যাবে এটা আগেই ধারণা করা হয়েছিল। 17 নভেম্বর রায় ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেশ কড়া ভাষায় ভারতকে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের আহ্বান জানায়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা ভারতে পালিয়ে যান। তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি বিবৃতি দিচ্ছেন ও সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বিরক্তির কারণ হয়ে উঠেছে। গত 1 বছরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার জন্য তার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেছে। তবে ভারত এসব অনুরোধের কোনো জবাব দেয়নি। 2024 সালের ডিসেম্বরে ঢাকা ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথম আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। ভারত জবাব দিয়েছিল, তবে শুধু নোট ভার্বাল পাওয়ার বিষয়টি স্বীকার করার জন্য। ধরে নেওয়া যাক ভারত ঢাকার অনুরোধে ইতিবাচক সাড়া দিল, তবু সামনে লম্বা ও জটিল প্রক্রিয়া উপেক্ষা করছে। এতে ভারতে পূর্ণাঙ্গ প্রত্যর্পণ বিচার অনুষ্ঠিত হবে, যেখানে হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার সুযোগ পাবেন। যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণের অনুরোধ বিষয়ে একেবারেই কোনো মন্তব্য করেনি। ভারতের স্বায়ত্তশাসিত থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের গবেষক স্মৃতি এস পট্টনায়কের মতে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সীমিত কর্মপরিধি ও দায়িত্ব সম্পন্ন একটি রূপান্তরকালীন সরকার। ভারত অপেক্ষা করবে, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই তারা দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। বাংলাদেশে যারা শেখ হাসিনার টানা 15 বছরের স্বৈর শাসনের সময় ভুগেছেন কিংবা জুলাই আগস্টে আন্দোলনের চরম সহিংসতায় স্বজন হারিয়েছেন, আইসিটির এই রায় ও শাস্তি এক ধরনের ন্যায় বিচারের স্বীকৃতি। তবে হাসিনা ভারতে অবস্থান করায় মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব নয়, তাই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি অনেক বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশ 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি সই করেছিল এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই চুক্তির আওতাতেই শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য চাপ দেবে। তবে ভারতে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে সমর্থন খুবই কম। তার মৃত্যুদণ্ড রায়ের পর এই সমর্থন আরও কমেছে। ভারতে প্রায় সব রাজনৈতিক দলই তার প্রত্যর্পণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এর মূল কারণ হলো ভারতের সঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক। 1971 সালের মুক্তিযুদ্ধকে ভারত সমর্থন করেছিল, যেখানে বড় ভূমিকা রেখেছিলেন আওয়ামী লীগ ও হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। 1975 সালে মুজিবের হত্যার পর হাসিনা ও তার বোন ভারতে আশ্রয় পান এবং সেখানে 6 বছর অবস্থান করেন। ভারতের নিরাপত্তা উদ্বেগকে শেখ হাসিনা গুরুত্ব দিয়েছিলেন। এর ফলে ভারতও তার স্বৈরশাসনকে শক্তভাবে সমর্থন করেছিল। বিশেষজ্ঞদের মতে ভারতের এক ঘনিষ্ঠ বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখে ফেলে দেওয়ার জন্য প্রত্যর্পণ করা হলে ভারতের অন্যান্য মিত্রদের কাছেও বার্তা যাবে যে দিল্লি নির্ভরযোগ্য বন্ধু নয়। 2013 সালের প্রত্যর্পণ চুক্তিতে বলা আছে, কোনো পক্ষ অনুরোধ করলে দুই দেশকে সহযোগিতা করতে হবে। তাহলে কি চুক্তির অধীন ভারতকে হাসিনাকে ফেরত পাঠাতেই হবে? প্রয়োজন নেই। চুক্তিতে এমন একটি ধারা আছে যা বলে, অপরাধ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। যদিও সেখানে আরও বলা আছে যে হত্যা, খুন, ইচ্ছাকৃত হত্যা ইত্যাদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু হাসিনা এই অপরাধগুলোই সরাসরি জড়িত, এটা প্রমাণ করা প্রায় অসম্ভব। ভারত আরও যুক্তি দিতে পারে যে হাসিনার বিচার সুষ্ঠু হয়নি এবং আইসিটি বেআইনি ও অসাংবিধানিক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।